মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নড়ে চড়ে পুলিশ, বোধাখালী জোড়া খুনে গ্রেফতার 10। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে বহুল আলোচিত বোধাখালী জোড়া খুনের মামলায় অবশেষে বড় পদক্ষেপ করল পুলিশ। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিআইএম সমর্থক দম্পতি দেবু দাস ও উষা দাসকে পুড়িয়ে হত্যার অভিযোগে এফআইআর এর নাম থাকা 10 জনকে গ্রেফতার করেছে কাকদ্বীপ থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন প্রাক্তন তৃণমূল পঞ্চায়েতের সদস্য রয়েছে। ঘটনাটি প্রায় 8 বছর আগে। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের আগের রাতে বোধাখালীতে নিজের বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হয় দেবু দাস ও তার স্ত্রী উষা দাসের দেহ। নিহত দম্পতির ছেলে দীপঙ্কর দাস অভিযোগ করেছিলেন তার বাবা মা তৃণমূলে যোগ দিতে অস্বীকার করায় তাদের পুড়িয়ে মারা হয়েছে। যদিও সেই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছিল তৃণমূল নেতৃত্ব। পরিবারের অভিযোগ, এতদিন ধরে এফআইআর এর নাম থাকা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিচার না পেয়ে 2023 সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দীপঙ্কর দাস। আদালতের নির্দেশে তদন্তভার প্রথমে আইপিএস দময়ন্তী সেনের হাতে দেওয়া হয়, পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় আইপিএস মুরলীধর শর্মাকে। তদন্তের স্বার্থে মুরলীধর শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেন। যে বাড়িতে দম্পতিকে পুড়িয়ে মারা হয়েছিল বলে অভিযোগ, সেই পরিত্যক্ত বাড়ির ট্রেডিং ম্যাপ করা হয়। ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্যে ঘটনাস্থলের বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন তদন্তকারী অফিসারদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। তবে মামলার নতুন গতি আসে সম্প্রতি। নিহত দম্পতির ছেলে দীপঙ্কর দাস পরিবারের সদস্যদের নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। সেখানে তারা দীর্ঘদিনের বিচার না পাওয়ার অভিযোগ তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বিষয়টি শুনে তাদের ডিজিপির কাছে পাঠিয়ে দেন বলে জানা যায়। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। কাকদ্বীপ থানার পুলিশ রাতারাতি অভিযানে নেমে এফআইআর এর নাম থাকা 10 জনকে আটক করে, তবে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। এই ঘটনায় রাজনৈতিক মহলেও ব্যাপক চর্চা শুরু হয়েছে। দীপঙ্কর দাস বলেন, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্ত ঘটনা জানিয়েছি, ডিজিপির কাছেও আমাদের বক্তব্য তুলে ধরেছি। বিগত সরকারের সময় আমরা বিচার পাইনি, এতদিন কাউকে গ্রেফতার করা হয়নি। এবার আমরা ন্যায় বিচারের আশা করছি। ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকায় প্রশংসা করেছেন সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমি বিধানসভার অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছিলাম। পরিবারকে নিয়ে দেখা করার পর ধৈর্য ধরে সব কথা শোনেন এবং ডিজিপির কাছে পাঠান। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি ইতিবাচক পদক্ষেপ। অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তবে শুধুমাত্র ব্যক্তিগত রাগ বা রাজনৈতিক কারণে যদি নির্দোষ কারোর নাম জড়িয়ে থাকে, তাহলে তাদের জীবনও যেন নষ্ট না হয়, সেটাও দেখতে হবে। দীর্ঘ 8 বছর পর এই গ্রেফতারি নিহত দম্পতির পরিবারের কাছে আশার আলো দেখলেও মামলার চূড়ান্ত বিচার ও সত্য উদ্ঘাটনের দিকেই এখন নজর সকলের। রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই মামলায় আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ। অমিত মন্ডল। এই অমিত, কি নাম আছে? চন্দনগিরি। আপনি ওনাকে ধরে রাখবেন, কিন্তু আপনার আসতে কিন্তু ওইটা আপনি ছাড়বেন না, কিন্তু ওনাকে হাতে রাখবেন। উঠে যান, আপনি উঠুন। আপনার কিছু বলবেন? অমিত দা, অমিত মন্ডল, আপনি তো মেম্বার ছিলেন, সেই সময় প্রার্থী ছিলেন। 2018 সালে পঞ্চায়েত ইলেকশন ছিল। 2018 সালে পঞ্চায়েত ইলেকশন 14ই মে ছিল। ঠিক আগের দিন রাতে, পঞ্চায়েত ইলেকশন ঠিক আগের দিন রাতে আমি ক্যাটারিংয়ের কাজ ছেড়ে যখন বাড়ি ফিরছিলাম, তখন কিছু ব্যক্তি আমার বাবা মাকে মেরে জ্যান্ত জ্বালিয়ে দেয়। সেই পরিপ্রেক্ষিতে আমি কাকদ্বীপ থানায় 14ই মে, আমি এই কাকদ্বীপ থানায় ঠিক আমি যেই পজিশনে দাঁড়িয়ে আছি, 14ই মেতে আমি ঠিক এই সময় 10:30 11টার দিকে আমি কাকদ্বীপ থানায় এসেছিলাম। কাকদ্বীপ থানায় ঢোকার পরে কাকদ্বীপ থানার অফিসার আমাকে 2.5 ঘন্টা বসিয়ে রাখে। আমি লেটার অফ কমপ্লেন আমি এনেছিলাম, ওখানে কমপ্লেনটা দিয়েছিলাম। তৎকালীন আইও যিনি ছিলেন, সেখানে বলছেন যে আমরা এখন ব্যস্ত আছি ইলেকশানে, আমরা পরে আসবেন। সে অনুযায়ী আমি 2.5 ঘন্টা বসে আছি। 2.5 ঘন্টা পরে পুলিশ ডাকলেন, ডেকে বলছেন যে কি হয়েছে বলো। আমি বললাম, স্যার আমার বাবা মাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, কয়েকজনের বিরুদ্ধে আমি কমপ্লেন করেছি, সেটা একটু যদি আপনি কমপ্লেনটা নেন তাহলে ভালো হয়। বলে আমরা এখন ব্যস্ত আছি, পরে আসবে। ঠিক এই কাকদ্বীপ থানায় আজকের 8 বছর পরে সেই কাকদ্বীপ থানায় আমি আবার এসেছি।
আমার যে কমপ্লেনটা করেছিলাম সেই 14ই মে, সেটা আজকের ইমপ্লিমেন্ট হচ্ছে এত বছর পরে। গতকাল কি মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার পর কি এই ইমপ্লিমেন্টটা হলো? দেখুন, গতকাল আমরা গেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। সেখানে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে আমরা দেখছি, এটা ব্যবস্থা নেব। এবারে সেই সূত্রে আমরা যেহেতু মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট আমরা কথা ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল কেবলমাত্র আমাদের সিপিআইএমের মীনাক্ষী এবং রানাদার সূত্রে মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল, সেই সূত্রে আমরা গেছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের কাছে 3টে পরিবার গেছিলেন, যেমন আনিস খানের বাবা, আমি এবং তামান্নার মা, 3জন মিলে গেছিলাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলাম, উনি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের বক্তব্য শুনলেন। শোনার পরে উনি বললেন ঠিক আছে, আমরা আগের সরকার যা হয়েছে আমরা এটা নিরপেক্ষ একটা তদন্ত করব। সেই সূত্রে উনি সঙ্গে সঙ্গে ডিজি সাহেবকে ফোন করলেন, ডিজি সাহেবও শুনলেন। শোনার পরে উনি বললেন যে 7টার দিকে আসুন আমার এখানে। তো আমরা 7টার দিকে আমরা গেছিলাম ডিজি সাহেবের অফিসে, আমরা দেখা করলাম, ওনার কাছে বললাম যে বক্তব্যগুলো হয়েছে সেটা উনি শুনলেন এবং শুনলাম। তারপরে প্রকৃতি আমি জানলাম যে এখানে 10 জন অ্যারেস্ট হয়েছে, যাদের বিরুদ্ধে আমি কমপ্লেন করছিলাম, তাই এটা ইমপ্লিমেন্ট হচ্ছে আজকের। এই যে 2000 ঘটনা ঘটেছিল সেই সময় বডি পাওয়াটাও তো আপনাদের কাছে খুব দেখুন, সেই সময় বলতে গেলে যখন 14 মে যেদিনকার আমি এই থানায় এসেছিলাম, এমনিতে আমার বাবা মাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, তারপরে আমি থানায় এসেছিলাম যাতে অ্যাটলিস্ট যারা এর সঙ্গে জড়িত আছে তারা যেন সাজা পায়। আমি সেই জন্য থানায় আসা, এবং সেখানে থানা থেকে আমার কোনো কমপ্লেন না নিয়ে আমাকে থানা থেকে চলে যেতে বলে, আমি চলে যাই। তার পরবর্তী ক্ষেত্রে আমার বাবা মা যেহেতু মারা গেছে, সেই বাবা মার দেহটা যাতে অ্যাটলিস্ট ইনভেস্টিগেশন ঠিকভাবে হয় এবং পোস্টমর্টমটা যাতে ঠিকভাবে হয়, সেই জন্যে আমরা বলেছিলাম পোস্টমর্টমটা যেন নিরপেক্ষভাবে হয়। সেই জন্য আমাদের কথাটাও শোনেন এবং সেই পোস্টমর্টমটা করা হয় ক্যালকাটা পুলিশ মর্গে। ক্যালকাটা পুলিশ মর্গে যখন 5 দিন পরে আমার বাবা মার দেহটা পোস্টমর্টম হচ্ছে, তখন পোস্টমর্টম করার সময় আমাকে বলা হয় যে বডিটা সঙ্গে সঙ্গে হ্যান্ডওভার করবে, এবং সেই সূত্রে আমি হ্যান্ডওভার করে আমি সঙ্গে সঙ্গে বাবা মার দেহটা পুড়িয়ে দেবো। কারণ মাংসপিণ্ড দুটো পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, 2টো মাংসপিণ্ড আছে, সেটাও আমার সৎকার করতে হবে। তার জন্য আমি তাড়াহুড়ো করছি যাতে অ্যাটলিস্ট পোস্টমর্টমটা ঠিকভাবে হয়ে আমি বাবা মার সৎকার কাজটা করতে পারি। কিন্তু তৎকালীনে ক্যালকাটা পুলিশ মর্গে আমি যখন গেছিলাম, তখন আমাকে বলেছিল 5টার দিকে বডিটা তুলে দেওয়া হবে। কিন্তু আমি সেইটাই সারাদিন আমি সেখানে বসেছিলাম, কিন্তু আমাকে কোনোভাবে বডিটা হ্যান্ডওভার করা হয়নি। তার পরিপ্রেক্ষিতে আমি প্রথম সন্তান যার বাবা মার দেহ সৎকারের জন্যে আমি হাইকোর্টে মামলা ফাইল করেছিলাম। আজকে এখন এই পরিস্থিতিতে ক্যালকাটা হাইকোর্টে যিনি অ্যাক্টিং চিফ জাস্টিস আছেন, তখন আমার মামলাটা প্রথম উনি শুনেছিলেন। উনি বলছেন যে এই ঘটনা যেটা হয়েছে, সেই ঘটনা অ্যাটলিস্ট ছেলে যাতে সৎকার করতে পারে সেটা ব্যবস্থা করে দেওয়া হোক। আমি সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আমার বাবা মার দেহটা সৎকার করি, এবং আপনি দেখবেন সেই সময় যেই সময় 2018 সালে সেই ঘটনা যখন ঘটেছিল, তৎকালীন লাইভ অনেকগুলো টিভি চ্যানেলে দেখবেন পুলিশের উচ্চতর আধিকারিকরা তারা বলছে যে এই ঘটনা একটা শর্ট সার্কিটের ঘটনা। তৎকালীন মুখ্যমন্ত্রীও বলেছিলেন এটা শর্ট সার্কিটের ঘটনা। এমনকি এই কাকদ্বীপের তৎকালীন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনিও প্রেস বিবৃতিতে বললেন যে এটা একটা শর্ট সার্কিটের ঘটনা। তাহলে উনি যে শর্ট সার্কিটের ঘটনা, উনি তাহলে কী করে জানতে পারলেন এটা শর্ট সার্কিট? তাহলে ওনাদের কাছে ইনফরমেশন আছে যেটা শর্ট সার্কিটের ঘটনা। আমি দেখেছি ঘটনা ঘটেছে, ওনারা বলছেন যে শর্ট সার্কিটের ঘটনা, তাহলে প্রশ্নে এটা মদত আছে। ওই দিন কি ঝড় বৃষ্টি হয়েছিল? হ্যাঁ, ওই দিনের তো ঝড় বৃষ্টি হয়েছিল, কাকদ্বীপে গোটা এরিয়া জুড়ে কারেন্ট ছিল না। এমনকি সেটা ইন্টারেস্টিংলি আপনি যদি দেখেন, আমার যে লেটার অফ কমপ্লেন ছিল, সেখানে লেটার অফ কমপ্লেনে সেখানে পুলিশের সুন্দরবন তৎকালীন এসপি লিখে দিচ্ছে যে প্রথমে তুমি এফএসএল করবে, পোস্টমর্টম করবে, তারপরে যদি কোনো ফাউল প্লের দিকে ইঙ্গিত হয় তখন তুমি এফআইআরটা গ্রহণ করবে।